আচ্ছা দেখেন, আমরা একটা ডিরেক্টরি তৈরি করতে ফেলি যে কোনো না, ক্লাস 2 দেন অথবা ওয়েবসাইট দেন, ওয়েব ডিজাইন দেন, আমি তুমি যে কোনো কিছু দেওয়া যাইতে পারে। আমরা একটা প্রফেশনাল নেম দেই ওয়েবসাইট বা ওয়েব ডিজাইন, যে কোনো কিছু লিখতে পারেন, অথবা ওয়েব পেজ যে কোনো কিছু দিলেই হয়। এটা একটা ডিরেক্টরি, ক্লায়েন্ট আপনাকে বলে দিবে তার ডিরেক্টরির নাম কি হবে, আমাদের চিন্তা করতে হবে না। এখানে HTML এর ফাইল তৈরি করতে হয় কিভাবে আমরা জানি। কারো সমস্যা হয়েছিল ভাষায় HTML ফাইল তৈরি করতে? গুড। তাহলে আমরা এখানে চলে যাব, নিউ টেক্সট ডকুমেন্ট, সবগুলা কেটে দিব, আমি তুমি আমরা সবকিছুই লিখলে কাজ করে না। আজকের পর থেকে আমি তুমি আপনারা তারা এইটা সবাই লেখা যাবে না। আমরা লিখবো index.html, এই কথাটা লিখবো আমরা। আর কয়েকটা ফোল্ডার লাগে আমরা জানি, এগুলো অ্যাজ ইউজুয়াল। কি লাগে? ইমেজটা রাখার জন্য আমরা একটা ইমেজের ফোল্ডার নিব, তাই না? নিয়ে ইমেজটা রাখার জন্য একটা ইমেজ ফোল্ডার নিব। তারপর যখন আমরা CSS শিখে ফেলবো, CSS নিয়ে কাজ করবো, তখন CSS নামে একটা ফোল্ডার লাগবে, তাই না? যখন জাভাস্ক্রিপ্ট যে করে শিখবো, তখন JS নামে, মানে জাভাস্ক্রিপ্টে যত কোড থাকবে সবগুলো JS ফাইলের মধ্যে থাকবে। এগুলা লিখে রাখলাম আর কি, না লিখলেও চলতো। এগুলো নিয়ে আমরা এখন কাজ করতেছি না, করতেছি। আচ্ছা, index.html দিলাম। এটা কেন দিলাম একটু পরে বলতেছি। এটাকে এখন কি করব? এটার মধ্যে কোড লেখার জন্য ওপেন করতে হবে একটা এডিটর দিয়ে, তাই না? আচ্ছা, একটা এডিটরটা কোথায়? ওপেন উইথে যে, কোথায় ওপেন উইথ দেখুন তো, ওপেন উইথে যে নোটপ্যাড, নোটপ্যাড, ঠিক আছে? এখানে একটা কথা লিখলেই তো চলে আসে, তাই না? দিস ইজ ইন্ডেক্স ফাইল। হ্যাঁ, ইন্ডেক্স পেজ, দিস ইজ ইন্ডেক্স পেজ লিখলাম। লিখে এইখানে যাদের যে ইয়াটা থাকবে, আপনার যে ব্রাউজারটা বাই ডিফল্ট সেটআপ করা আছে পিসিতে, সেইটাই আইকনটা চলে আসে কি না? ডাবল ক্লিক করলে চলে আসবে লেখাটা নরমাল। এগুলো আমরা সব জানি, একদম বেসিক, তাই না? আচ্ছা, এটার মধ্যে যদি আমরা কোনো কোড করতে চাই, করা যাবে? আচ্ছা, এখানে লিখে দিন কি কি আমরা গতকালকে কি কি দেখছিলাম। আমরা দেখছিলাম H1 থেকে H6, H1 থেকে H6 পর্যন্ত, তাই না? এখানে লিখতে পারেন দিস ইজ হেডিং ট্যাগ বা টাইটেল ট্যাগ, এটাকে বলা হয় টাইটেল দেওয়া যায়। এটাকে আমরা শিখছি, কি শিখছিলাম? একদম H1 থেকে 6 পর্যন্ত, তাই না? কয়টা লিখলাম? 1 2 3 4 5 6। এগুলোকে একটু এগুলো চেঞ্জ করে দেন। 2 2, তারপর 3 একটু চেঞ্জ করে দিচ্ছি, স্ল্যাশ দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে 5 এখানে তাহলে স্ল্যাশটা দিয়ে দেওয়া যায়, তাই না? এগুলোতে স্ল্যাশটা দিয়ে দিই। স্ল্যাশ ছাড়া শেষ হয় না সারা ওয়েবসাইটে। আপনি যত এরো S1 নেন, যাই নেন না কেন, যতক্ষণ পর্যন্ত স্ল্যাশটা সে না পাবে। না, এটা তো ইয়া করি নাই এখন। কোনটা? ও আচ্ছা আচ্ছা, রাইট। তারপরে এখানে 5 ঠিক আছে। এখানে কি করতে হবে? 6। এটা নরমাল যে টেক্সটটা হয় তার চাইতেও বেশি ছোট হয়ে যাবে, তাই কি না? তারপর এরপর আমরা কি শিখছিলাম? পি ট্যাগ শিখছিলাম, তাই না? আপনাদেরকে ছোট্ট একটা পেজ ডিজাইন করতে দিয়েছিলাম, মনে আছে? আচ্ছা, আপনাদের কয়েকজনের কাজটা একটু দেখাই। দিস ইজ গ্রাফ টেক্সট বা ট্যাগ, যে কোনো কিছু। তারপর আমরা H1 থেকে B, মানে B ট্যাগ, ইউ ট্যাগ, আই ট্যাগ, অনেক কিছু দেখছেন, ওগুলো লিখলাম না। এখন রিলোড দিলে এটা চলে আসতেছে। আচ্ছা, এখন আপনাদের একটু কয়েকটা অ্যাসাইনমেন্ট এখানে দেখি। আপনারা কি করছিলেন সবগুলাই আমি দেখছি। সবার শেষে যে কয়েকটা দিয়েছেন, যেটা মানে সকালবেলা কেউ পোস্ট করছেন, সকালবেলা কেউ অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন আজকে, তাহলে ওইটা মেবি দেখা হয় নাই, কারণ এর আগের গুলো অনেকগুলো আমি চেক করে দেখছি। আপনাদের ব্যস্ত এটা। এখানে চলে যে সবার শেষে কে দিছে? উনি, এটা, তাই না? এইভাবে আপনারা ওপেন করছিলেন, ওপেন করে ডাউনলোড করছিলেন, কেউ কি করে দেখছিলেন কারো কোড? ওকে, একদম। সাপোজ এইখানে আপনাদের এরকম জায়গা নাও যেতে পারে যে কোথায় সেভ হবে, এখানে চাইতে পারে সেটা। এখানে যে সাপোজ এখানে রাখলাম,
ওকে, দেখি উনি কি কি করছে। আমাদের ডিরেক্টরিটা ডি তে, তাই না? আচ্ছা, এখানে যে এই তো এটাকে একটু এইখানে আনজিপ না করলেও হবে, দেখা যাবে, কিন্তু আপনারা আনজিপ করে নেবেন। এই তো অবস্থা, উনি বেশ কিছু কোড লিখছে। এটা কি কিসের মধ্যে আছে? এইখানে উনি যতগুলো কোড লিখছে সবগুলো দেখার জন্য কন্ট্রোল ইউ প্রেস করুন। কন্ট্রোল ইউ প্রেস করলে সে যে যে কোড করছে সেই কোডটা দেখা যায়, তাই না? দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে ইমেজটা পাচ্ছে না, ইমেজটা এই কারণে পাচ্ছে না, মেবি এটাকে আনজিপ করতে হবে। স্যার অনেক সময় জেপিজি ফাইলের জন্য ছবি দেখা যায়। হ্যাঁ, দেখা যায়, আমার বাসায় দেখা যায়, আমার ল্যাপটপে অনেক টাইম এটা হতে পারে। আচ্ছা, তবুও আসতেছে না। উনি একটা কাজ করছে, হয়তো ওনার ইমেজ মেবি ফোল্ডারটা গেটের ভিতরে আছে, ইমেজ ফোল্ডারটা সহ অ্যাড করেন নাই, মানে উনি তো এই এইচটিএমএল ফাইলটাকে দিয়ে দিছে। আমি তো এইভাবে দেখাই নাই, আমি দেখাইছিলাম এটা তো কোনো না কোনো ফোল্ডারের ভিতরে আপনি কাজ করছিলেন, তাই না? এটা কার অ্যাসাইনমেন্টটা? কার অ্যাসাইনমেন্টটা? কার? আচ্ছা, এটা কোনো না কোনো ফোল্ডারের ভিতরে কাজটা করছিলেন না? আমি যখন জিপ করে দেখেছিলাম সেই ফোল্ডারটাকে জিপ করতে বলছি, তখন আপনার সবকিছু নিয়ে চলে আসতো, মানে ইমেজটা কিন্তু এখন পাচ্ছে না। এই যে দেখেন ইমেজটা পাচ্ছে, কিন্তু ইমেজটা পাচ্ছে না, এখানে ইমেজের একটা এসে আসে যে এখানে একটা ইমেজ ছিল, বোঝাচ্ছে, তাই না? আচ্ছা, এরপর থেকে কি করব, যে ফোল্ডারে কাজ করব সেই ফোল্ডারটা জিপ করব, আর কি কোড করছে সেটা দেখার জন্য এখানে এখানে খেয়াল রাখুন, একটা লাল দাগ আছে, আছে না? কোনো লাল দাগ থাকা যাবে না। লাল দাগ কেন আসতেছে একটু পরে দেখাই দিচ্ছি। ওকে, এখান থেকে এইটাকে একটু চলে আসেন। এটা উনি দেখি ফোল্ডার সহ নিয়ে আসছে নাকি কি করছে? ফোল্ডার সহ কেউ দেয় নাই? এটা তো দেয়া নাই, লিংকে দেখেন শুধু image.png দিয়ে আছে। আচ্ছা, দেখতেছি। আচ্ছা, এবার কোনটা আসলে ক্লাস নাম্বার? এটা অনন্য। ওকে, এটাকে কি করব? আচ্ছা, এখানে উনি যদি ফোল্ডার সহ ইমেজ কি শো করাইছিলেন ওয়েবসাইট, এই যে এটা এটা একটা ভুল করছেন, এটা করা যাবে না। সব সময় ক্যাপিটাল লেটার, ছোট। জি, এটা কার অ্যাসাইনমেন্টটা? কার? যে এই যে ওয়েবসাইটটা বড় হাতের ইয়াতে লিখছেন না লেটারে, এটা সব সময় ছোট হাতের হবে। আমি বলি, আমি ফার্স্টে স্যার ও যে যেটা ও যে ই করে index.html লিখে না, এটা আমি নিছি, তারপর আমি ওয়েবসাইট দিছি যে ফোল্ডারটা ই করছি, তখন আমি ভিতরে গেছি এটা রাখার জন্য, যতবারই যাচ্ছি ততবারই আবার ব্যাক হয়ে আসতেছে। তুমি বারবার তো আর মানে এটার জন্য আমি বারবার ঠিক করতে পারতেছিলাম না। প্রবলেমটা এটাই হয়েছে, দেন আমি দুইটাই দিছি। ওকে ওকে, এটাও দিছি, ওটাও দিছি। ঠিক আছে। ওকে, আমি স্যার আপনাকে প্রবলেমটা আচ্ছা, এটার ভিতরে মানে এই যে আরেকটা আছে, তাই না? ওকে, সমস্যা নেই, দেখতেছি। এটাই বলতেছিলাম স্যার, বারবার আমি মানে ক্রিয়েট করতেছি, বারবার আবার ব্যাক হচ্ছে। ওকে, ঠিক আছে। এটা একটু দেখেন, উনি এইরকম কাজটা করছে যে একটা নিয়ে আসছে, আর কি এটা একটা রচনা লিখছে কম্পিউটার নিয়ে, তাই না? প্যারাগ্রাফ লিখছে, ঠিক আছে। এখানে তাদের কোডটা দেখার জন্য আমরা একটু কন্ট্রোল কি প্রেস করব? কন্ট্রোল ইউ, অথবা কন্ট্রোল ইউ প্রেস কেউ করতে না চাইলে যে মেজাজ খারাপ হয়, আমার ওইভাবে ভালো লাগে না, আপনি এইভাবে আসতেই পারেন। ভিউ পেজ সোর্স, মানে ওয়েবসাইটে যে কন্ট্রোল রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্স। পেজ সোর্স বোঝাই দিচ্ছে, মানে কি বোঝাবে এখানে? পেজ সোর্স মানে কিভাবে এই ডিজাইনটুকু করা হয়েছে সেটা বোঝাই দিচ্ছে। ওকে, এখানে দেখেন সবকিছু ঠিক আছে, বেশ কয়েকটা জায়গায় লাল দাগ আছে, রেড মার্ক। রেড মার্ক থাকা যাবে না। এটা কেন আসতেছে আমি গতকালকে এই সলভটা দেখাই দিইনি, আজকে দেখাবো। ক্লিয়ার? আচ্ছা, উনি ওকে ওকে, ঠিক আছে। আপনারা যখন ছোট্ট একটা কাজ মানে কাজ করার আগে আমি যেটা ওয়ে দেখাইছি, প্রথমে একটা ফোল্ডার করে নেবেন, এর ভিতরে কাজ করলে সমস্যা নাই, একদম ইজি। তখন ব্যাক আসার সময় যখন জমাটা দিবেন তখন শুধু জিপ করে জমা দিলেই হলো। ওকে, দিয়ে আবার করছে এটা, কিন্তু বারবার যখন আমি রিলোড দেই বারবার, তখন দেখি আবার এই সাইজে আসতেছে ঘুরে ঘুরে। আচ্ছা, নেক্সটে যে তাহলে ছোট্ট একটা ফোল্ডার করে নিয়ে সেটার ভিতরে কাজ করে দেখবেন, হে জিপ করে দিবেন। ওকে, আচ্ছা, আর করো তো দেখবো। এটা কি? এটা নিচেটাও দেখবো, এটা এটা ওকে। আচ্ছা, আজকে শুধু দেখতেছি, অন্য দিন আর দেখবো না। এটা সবাই মিলে দিছেন তাই দেখতেছি। ওকে, নিজে সলভ করতে পারলে তো আরো প্রিমিয়াম, আরো বেটার, গুড। সোর্সের বিষয়টা জি, তো সোর্স লেখা ছিল না, কিন্তু আমি যে মানে পেজটাতে লিখছিলাম সেটা আমি সহ তখন আমি দেখলাম, একটু ঘাটাঘাটি করলাম, তখন আমি ওটা আবার এনে দিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা কি দেখছিলাম, তাই না?
এটা কি? এটা তো আগেই দেখছি, এখন নিয়ে আসলে এটা ক্রিয়েটেড বাই জিহাদুর রহমান নাকি? কোথায় HTML ফাইল কই? HTML ফোল্ডারের ভিতরে কেন? আচ্ছা, HTML ফাইলটা সব সময় সকল ফোল্ডারের বাইরে হবে। এটা HTML ফাইলকে লেখার জন্য নতুন করে ফোল্ডার নিতে হবে না, বুঝতে পারতেছি? মানে আমি যেটা করতেছি এর বাইরে কিছু করা যাবে না, তাহলে প্রথম ভুল হয়ে যাবে। এটা হচ্ছে আপনার তাই না? এটা ওকে। আচ্ছা, সুন্দর হয়েছে, প্র্যাকটিস হিসেবে ফার্স্ট ক্লাস। ঠিক আছে, আপনাদের সবারই একটা করে রেড মার্ক চলে আসতেছে। রেড মার্ক কখনো থাকা যাবে না। ক্লায়েন্টকে যখন কাজটা বুঝাই দিবেন, সে সর্বপ্রথম তার পেজটা ওপেন করে কন্ট্রোল ইউ প্রেস করবে তার কোডটা দেখার জন্য। এখানে যখন দেখবে যে রেড মার্ক আছে, সেই বাকিটা না দেখেই বলবে তুমি কোড ঠিক করে দাও আমাকে, কোড হয় না, ভ্যালিড কোড হয় নাই। বুঝতে পারলাম? আচ্ছা, এরপরে আসেন আর কে? এটা অনন্যা দেখছি কি এটা? আচ্ছা, এটা কি দেখছি? একটু দেখি, এটা কে? about.html, উনি about লিখছে। ওকে, এটা ওকে। উনি ফটো পাশাপাশি নিয়ে আসছে নাকি একটা ফটো? এখানে দুইটা ফটো পাশাপাশি নিয়ে আসছে। ওকে, কে এটা? আপনি? ওকে, টোনার কোডটা দেখে আসি। আচ্ছা, ওনার এখানে মোটামুটি রেড মার্কটা নাই, বুঝতে পারলাম? আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। স্ট্রাকচার কি জিনিস আমরা মাথা থেকে আপাতত ঝেড়ে ফেলি, স্ট্রাকচার আমরা বুঝি না। এখন দেখব যে কেউ যখন, যারা একদম বিগিনার, অন্যরা যদি একটু ভালো ডিজাইন তৈরি করে দেয় জমা, আপনাদের কনফিউশন হওয়ার কিছু নেই, আপনিও পারবেন, কিন্তু একটু টাইম লাগতেছে। সে মেবি শিখতেছে আরো 6-7 মাস আগে থেকে বা 1 ইয়ার আগে থেকে, সে পারে এগুলা, শিখে আসতেছে, তার স্কিল আরো বাড়ানোর জন্য এখানে আসছে। কিন্তু আপনি শুরু করছেন 2-1 দিন থেকে বা 2-1 মাস থেকে, অবশ্যই আপনি তার সাথে একটু কম বুঝেন। ফ্রিল্যান্সিং এ যে আপনার একদিন আগে আসবে, যদি সে আপনার সাথে অনেক বড়ও হয়ে যায়, মানে আপনার অনেক সিনিয়র কিন্তু একদিন পরে আসছে, সে আপনার জুনিয়র, ফ্রিল্যান্সিং রিলেটেড চিন্তা করলে। আবার যে আপনার অনেক ছোট কিন্তু আপনার আগে থেকে কাজ করতেছে, সে যদি কোনো একটা টাইমে আপনাকে মানে ওভার করে অনেক ভালো কিছু করে ফেলে, এরপর তাকে আপনার সম্মান দিয়ে চলতে হবে, কারণ সে আপনার আগে আসছে। এইগুলা মেনটেন করতে হবে। ওকে, ভয়ের কিছু নাই, আমরা সবাই সবকিছু শিখবো। ক্লিয়ার? আচ্ছা, এই যে আমি কথাগুলো লিখলাম, এবার এইটাকে যদি আমি একটা রিলোড দেই, আসতেছে না? আমার ফাইলটাও যদি আমি এখানে চেক করি, একটা রেড মার্ক আসতেছে কিনা? আচ্ছা, এই রেড মার্ক কখনো থাকা যাবে না। এই রেড মার্কটা কেন আসতেছে আমরা বুঝতে পারতেছি? আচ্ছা, এই রেড মার্কটা আসতেছে আপনার এই যে HTML কোডটা আমরা লিখতেছি, আমরা গত ক্লাসে যা দেখছি বা এখন পর্যন্ত যা দেখতেছি, এগুলা ভ্যালিড ওয়েতে লিখতেছি না, আনভ্যালিড ওয়েতে। মানে আপনাদেরকে বোঝানো উচিত যে এটা এইভাবে লিখলেও কাজ করে, শো তো করতেছে নাকি? শো করতেছে, কিন্তু যখনই কোডের ভিতরে যাব, তখন আপনি জমা দিয়েছিলেন অ্যাসাইনমেন্ট, দেন নাই কেন? আমার পেন ড্রাইভের প্রবলেম আছে, পাচ্ছি না পেন ড্রাইভ সাভারে। আমার কালকে আবার ঢাকা থেকে গিয়ে কিনতে হবে, পরবর্তী না ক্লাসটা এই মানে আগে থেকে কোনো কিছু জানা ছিল না HTML CSS? ওকে, মানে আমার আপনি সাবজেক্ট ছিল, বাট এখানে যে কি কি হবে, মানে কোন ভাবে ক্লাসটা শুরু হবে সেভাবে আমার জানা ছিল। ওকে, গ্রেট। আচ্ছা, যাই হোক, যদি কেউ ইন ফিউচার মানে কখনো ভুল করে পেন ড্রাইভ নিয়ে না আসেন, যেহেতু আপনাদের এই যখন গ্রুপ করে দেওয়া হয়েছে না, গ্রুপ একটা পোস্ট করবেন, আমি আজকে ক্লাসটা পাইনি, কেউ একজন আমাকে হেল্প করো, অথবা আপনাদের এখন ক্যাপ্টেন আছে 2 জন, ওনাদেরকে আপনি নক করতে পারেন না, ওনাদেরকে মেনশন করে একটা পোস্ট করবেন যে আমার এখানে আপনাদের একটু ড্রাইভে ফোল্ডারটা, মানে ক্লাসের ফোল্ডারটা আপনারা আবার কি করবেন, যদি কেউ চায় ক্লাসটাকে গুগল ড্রাইভে মানে জিপ করে গুগল ড্রাইভে আপলোড করে সেই লিঙ্কটা দিয়ে দিবেন, যেভাবে অ্যাসাইনমেন্ট জমা দেন, তখন সে ডাউনলোড করে নিয়ে নিবে। সবাইকে হেল্প করা লাগবে, ক্লিয়ার? আচ্ছা, এরকম যদি কারো কখনো হয় যে পেন ড্রাইভটা নিয়ে আসেন নাই, অথবা ক্লাসে আসতে পারেন নাই, এই টাইপের ঝামেলাগুলো হইলে, ওকে, যেটা বলতে যাচ্ছিলাম, দেখেন এখানে একটা রেড মার্ক দেখাচ্ছে না? তাহলে আমরা যদি চাই, তাহলে এই জোনটাকে কেটে দেই, এই জোনে তো দেখাচ্ছে, ওইটাকে কেটেই দিলাম, তাও দেখাবে, তারপরে দেখাচ্ছে। আচ্ছা, এই বিষয়টা হইলো প্রোগ্রামিং সবসময় একটা স্ট্রাকচারের মধ্যে লিখতে হয়, ভ্যালিড ওয়েতে লিখতে হয়। আনভ্যালিড ওয়েতে লিখলেও কাজ করে, কিন্তু লেখা যাবে না। কেন লেখা যাবে না? এই যে এটা একটা রেড মার্ক দেখাইতেছে, মানে একটা রেড মার্ক আমরা কোথায় দেখি? অ্যাজ ইউজুয়াল কেউ কোনো ভুল করলে, কেউ কিছু করলে, তখনই বলা হয় তাকে রেড, মানে বলি বাংলা কথায় যে লাল দাগ দেওয়া হয়েছে তাকে, তাই না? সেটা, এটা কখনোই করা যাবে না। এই কারণে আমরা HTML-টা শুরু করার আগে এদের একটা যে স্ট্রাকচার আছে, HTML কোড লেখা, সেই স্ট্রাকচার ওয়াইজ লিখতে হবে, ক্লিয়ার? HTML-টার কিছু ভার্সন আছে, আপনাদের কোশ্চেন করা উচিত ছিল গত ক্লাসে যে HTML5 ও শুনি নাম, আবার CSS3 ও নাম শুনি, তাই না?
শুনছি না, যারা একটু জানেন মানে আগে থেকে কাজ করেন তারা HTML5 বলেও কিন্তু একটা কথা আছে না? এখন কনফিউশনে পড়ে যায় স্টুডেন্টরা বা অনেকেই যে আমরা আসলে কোনটা শিখবো, HTML শিখতেছি নাকি HTML5 শিখতেছি, CSS শিখতেছি নাকি CSS3 শিখতেছি। এটা কনফিউশনের কোনো কারণ নাই। HTML এখন আপনাকে নতুন করে আর HTML এর পূর্বের কোনো ভার্সন শিখতে হবে না, আপনি যে যুগে আছেন সেই ভার্সনটা শিখলেই হবে। যেমন HTML5 এটা হচ্ছে আমরা HTML টা যখন তৈরি হয় তখন থেকে বিভিন্ন ভার্সন আসে, HTML1, HTML2, HTML3 এরকম ভার্সন আস্তে আস্তে এখন চলে আসছে HTML5 এর যুগে আছি আমরা। বুঝতে পারতেছি? এটা একটা ইতিহাস বিশাল বড়, কবে কি হয়েছে না হয়েছে এটা সবকিছু আছে, দেখাবো একটা সাইটে, বিভিন্ন জায়গায় গুগলে সবকিছু খুঁজে পাবেন। তো এই যে আপনারা HTML আর HTML5 এর মধ্যে কোনো ডিফারেন্স নাই। ব্যাপারটা হয়েছে কি, আমরা যখন ছোটবেলায় এখানে 2005 এর আগে থেকে কেউ ফোন ইউজ করেন এরকম কেউ আছে? 2005 এর আগে বা 10 এর আগে, মানে 2010 সালের আগে থেকে ফোন ইউজ করেন এরকম কেউ আছেন? তাও নাই। যে কোনো ফোন হোক 2010 সালের আগে আপনি করছেন? আচ্ছা জি, বাসায় থাকলে না, আমি ওইটাই বলতেছি ছিল। আচ্ছা বাসায় ছিল, তখনকার ফোনটার কথা কল্পনা করেন, তখন এই ছোট্ট একটা ফোন দাম ছিল অনেক বেশি, শুধু বাটন ছিল তাই না, নোকিয়া ফোনটা, কল দেওয়া যাইতো, কেটে দেওয়া যাইতো, আর খুব একটা কিছু করা যাইতো। আর একটা মানে অ্যানাকোন্ডার একটা গেমস খেলা যাইতো সাপে, তাই না, এগুলোই হইতো। কিন্তু আজকে এখন আমরা হচ্ছে 2020 তাই না, এখানে এসে চিন্তা করুন ওই ফোনগুলো এখন খুঁজেই পাওয়া যায় না। পাওয়া যায় কিন্তু কেউ ইউজ করে না, করে সবাই অ্যান্ড্রয়েড আর স্মার্টফোন। বিষয় কিন্তু একই, ফোন তো সেটাও ফোন ছিল এটাও ফোন ছিল, কিন্তু আমরা কি হয়েছে আপডেট হয়ে গেছি, এই ফোনটাতে নতুন অনেকগুলো ফিচার যোগ হয়েছে, তাই হয়েছে না? এখন মানে বাটনে টাচ করা লাগে না, এমনিতে অডিও ভিডিও মিডিয়া প্লেয়ার চালানো যায়, অনেক কিছু করা যায়। জিনিসটা কিন্তু ফোনই আপডেট হয়ে গেছে, বুঝতে পারতেছি? তো HTML এর বিষয়টা ঠিক এরকম, HTML এর পূর্ব থেকে আস্তে আস্তে আপডেট হয়ে 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 আমরা HTML5 এর ভার্সনে আছি। দেখা যাবে আগে ছিল HTML, এখন ওইটাকে বলা হয় HTML5। তো HTML5 এ এসে দু চারটা ট্যাগ হয়তো বেড়ে গেছে, আর কিছু ট্যাগ HTML5 থেকে বাদ পড়ে গেছে, ওগুলো আবার এখানে ইউজ করা যাবে না। ইউজ করলে কাজ করবে কিন্তু ইউজ করা যাবে না, সবকিছু আমরা দেখবো আস্তে আস্তে। ওকে, তো এই হচ্ছে বিষয়, যে এই জন্য ভয়ের কিছু নাই যে আমরা কোনটা শিখতেছি, দুটাকে আলাদা আলাদা শিখতে হবে না, একই জিনিস। আপনাকে খুঁজে বের করতে হবে না তাহলে আপডেট হয়ে গেছে কোনটা, বলতে পারেন যে আপডেট তো হয়ে গেছে বুঝলাম, নতুন কিছু যোগ হয়েছে, ওটা কোনটা কিভাবে পাবো, আমিই দেখাই দিব। বুঝতে পারতেছি? CSS বিষয়টা সেম, আগে হয়তো বা সে ছোট ছিল, তাকে আরেকটু বাড়ানো হয়েছে, হয়তো নতুন কিছু কোড এখানে যোগ করা হয়েছে, এই অবস্থা আর কি। বুঝতে পারলাম? এগুলো এই জন্য ভয়ের কিছু নাই, আমরা কোনটা শিখতেছি। এই যে HTML আর HTML5 লেখার জন্য বা শেখার জন্য আপনাদের সবচাইতে ভালো হবে যে এই HTML-টা যারা তৈরি করছে তারা যেভাবে ইউজ করতে বলতেছে সেটা জানা থাকলে বেশি ভালো হবে, নাকি আমি যেটা দেখাই দেব সেটা জানা বেশি ভালো হবে, কোনটা? বুঝতে পারছেন? সাপোজ আপনি একটা জিনিস তৈরি করছেন, আপনি তো সবচাইতে বেশি ভালো জানেন এটা এইভাবে কিভাবে ইউজ করতে হবে, তাই কিনা? আপনি কাউকে শিখাইছেন, সে আপনার সাথে অবশ্যই কম জানে। এই কারণে চেষ্টা করতে হবে সব সময় যে জিনিসটা তৈরি করছে তাদের দেখানো পথে আমাকে শিখতে হবে। ক্লিয়ার? এটা আবার শিখতে গিয়ে অনেকেই বুঝতে পারে না, একটু পেইন হয়ে যায়, এই কারণে আমরা সবাই আছি। আমরা কিন্তু গল্প করে করে কোড শিখবো, এটাকে কেউ মানে অনেক বেশি হওয়ার দরকার নাই যে অনেক পেইন হবে, পেইনফুল কিছু না, সবাই সবার সবকিছু শেয়ার করবে, হাসি ঠাট্টা গল্প করে করেই কোডটা শিখবো, যাতে কোনো পেইন না লাগে। বুঝতে পারলাম? আচ্ছা, HTML কে শেখার জন্য, খুব ভালোভাবে শেখার জন্য আমরা সবাই একটা সাইটে চলে যাই, W3 Schools এরকম একটা সাইটে যাবেন। এখন থেকে গুগল আপনাদের সবচাইতে কাছের ফ্রেন্ড, আপনার যত ফ্রেন্ড আছে সবচাইতে কাছের ফ্রেন্ড হবে একজন ফ্রিল্যান্সারের গুগল। তার মতো কাছের ফ্রেন্ড আর তাকে কেউ হয় না, তাকে সে যত কিছু জিজ্ঞেস করুক, রাগও করবে না, এখন এক্সাক্ট ভালোভাবে তাকে প্রশ্ন করলে সে রাইট অ্যান্সারটা দিয়ে দিবে। কোশ্চেনটা ভালোভাবে না করতে পারলে সে কোশ্চেনটা আপনাকে ব্যাক করতে পারবে না ঠিক মতো, মানে রেজাল্টটা দিতে পারবে না। আচ্ছা, তো চলে আসলাম w3schools.com, এটা কিন্তু স্কুল না, স্কুলস। এটা সারা পৃথিবীতে যত প্রকার ডেভেলপার যত কিছু আছে সবাই এখান থেকে কাজটা শিখে, যত কিছু এখান থেকে। ইভেন আমরাও এখান থেকে সবচাইতে বেশি শিখতাম, কিন্তু এই সাইটটার খোঁজটা অনেকজন অনেকদিন পরে পেয়ে যায়, বুঝতেই পারে না কোথায় আছে। এরকম অনেক সুন্দর একটা লার্নিং সাইট, এটা ধরে ধরে আপনি সবকিছু যদি শিখে কমপ্লিট করে দেন, আপনি অনেক সেরা একজন ডেভেলপার হতে পারবেন, আপনাকে কেউ ইয়ে করতে পারবে না, আপনার কাজ অনেক সুন্দর হবে এবং ভ্যালিড হবে যদি এখানকার জিনিসগুলো যাতে মেইনটেইন করে চলতে পারেন, এখান থেকে যদি শিখতে পারেন। ক্লিয়ার? আচ্ছা, আমরা সবসময় হয়তো এখানে আসবো না, আমি কিন্তু আপনাদেরকে পরিচয় করে দিলাম। এখানে এসে সাপোজ এই যে দেখুন লার্ন HTML, এখানে একটা ক্লিক করেন, এখানে সেই HTML শুরু থেকে শেষ পর্যন্ত আপনার যা কিছু লাগে সব এখানে আছে, যা কিছু আপনার শেখা প্রয়োজন সকল কিছু এই জায়গাতে আছে। এখানে আসার পরে এই একটা করে ধরবেন, ধরে একটা করে সকলগুলো শেষ করবেন, নিজে নিজে পড়বেন। এই যে পাশে এই পাশে কোনটা শিখবেন সেটা, এই পাশে আউটপুট কিভাবে কি করতে হয় না হয়
সব এখানে আছে। বুঝতে পারলাম? এরকম করতে করতে একটু ইন্ট্রোডাকশনে চলে যান। এখানে যে দেখবেন HTML এর কিছু ইতিহাস আছে। এই যেমন এখানে লেখা আছে হোয়াট ইজ HTML। আমি বলছিলাম মার্কআপ ল্যাঙ্গুয়েজ, গতকালকে বলছিলাম না? এখানে সেটা লেখা আছে টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আরো যত কিছু এখানে। এখানে এদের একটা ইতিহাস আছে মেবি, এই যে দেখুন যেটা আমি কথাটা বললাম, HTML শুরু হয়েছে কত সালে? 1991 সালে। এরপরে HTML2 1995, তারপরে HTML3, এরকম আস্তে আস্তে আমরা এখন আছি দেখুন 2015 সাল পর্যন্ত আপডেট কিন্তু হয়েছে। 2000 সালে আসার পরে দীর্ঘ আমরা এখন কত সালে আছি? মানে 14 সাল, দীর্ঘ 14 সাল পর্যন্ত কোনো আপডেট হয় নাই। 14 বছর কোনো আর আপডেট হয় নাই। 14 বছর পরে HTML5 আসার পরে আমরা স্টিল নাও 5 এ আছি। আর কোনো আপডেট হয়তো বা এই ইয়ারে, হয়তো বা নেক্সট ইয়ারে দেখবেন যে এটা চেঞ্জ হয়ে গেছে HTML6 অথবা HTML 5.1। কিন্তু আমাদের এই ভার্সনগুলো শিখতে হবে না। আমাদেরকে, আমরা যে যুগে আছি আমাদেরকে সেটা শিখতে হবে। ঠিক আছে? HTML5 শিখতে হবে। ওকে, এখানে গেলেন। তারপরে এইভাবে কিভাবে ইউজ করতে হয় সকল কিছু আপনাকে একদম উপর থেকে বলে দিবে, সুন্দর করে ধরে ধরে শিখতে হবে। তারপর আসলে এডিটর, কিভাবে লিখতে হয় কোডগুলা, কোথায় কি করতে না হয় এগুলো আপনারা দেখে নেবেন। ঠিক আছে? যার যখন প্রয়োজন হবে, আমি সবগুলো দেখাবো যেগুলো প্রয়োজন। যতখানি আমাদের ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টে দরকার ততখানি আমি শেখাবো, এর বাইরে কিছু শেখাবো না। মানে যতখানি হইলে এনাফ। আর বাকি আপনাদের আরো ভালো শিখতে চাইলে তখন এই যে নিজেরা এখান থেকে দেখে দেখে যেটা দরকার সেটা শিখে নেবেন। আপনাকে এইরকম চিন্তা করতে হবে না যে আমাদের গ্যাপ থাকবে না কোনো। মানে যতখানি প্রয়োজন। HTML যদি আপনি HTML একদম PhD করতে চান, আপনাকে অনেক দিন সময় লাগবে। HTML শিখতেই অনেক সময় লাগে। CSS শিখতে শিখতে আপনি 2 ইয়ারও হয়তো 1 ইয়ারও শিখা শেষ করতে পারবেন না। এটার কোনো শেষ নাই শিখার। ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং হচ্ছে একটা শেখার সমুদ্র, যেটার কোনো শেষ নাই। মারা যাওয়ার আগ পর্যন্ত যতদিন কাজ করবেন শিখবেনই, নতুন কিছু বের হতেই থাকবে। কিন্তু আমরা শিখবো ততখানি এখানে যেটা করলে আপনি ক্লায়েন্টের কাজ করে তাকে হ্যাপি করতে পারবেন। ক্লায়েন্ট স্যাটিসফাইড, ক্লায়েন্ট আপনাকে স্যাটিসফাইড করবে, তাই না? ক্লায়েন্ট স্যাটিসফাইড কি করবে? টাকা পয়সা দিয়ে, ডলার দিয়ে। আর আপনি তাকে কাজ করবেন আপনার স্কিল দিয়ে কাজ করে। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে আমরা HTML সকল ধরনের ল্যাঙ্গুয়েজ যেটা আপনার প্রয়োজন ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টে সকল কিছু আছে। এই যে আছে CSS, Bootstrap, এটা কোনো ল্যাঙ্গুয়েজ না, এটা একটা ফ্রেমওয়ার্ক। তারপরে অনেক কিছু আছে, জাভাস্ক্রিপ্ট যে করে সকল কিছু, PHP, পাইথন থেকে অনেক কিছু আছে এখান থেকে। এটা হচ্ছে সবার, মানে এই লাইব্রেরিটা, এই স্কুলটা সবার স্কুল। যে আপনার ট্রেনার তারও স্কুল, আপনাদের স্কুল সবার স্কুল, আবার যে ট্রেনার তারও স্কুল, এটা এই স্কুলটা। ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন যেটা নিয়ে কথা বলতেছিলাম, রেড মার্কটা থাকা যাবে না। যদি এরকম করে আস্তে আস্তে সবগুলো কেটে দিই তাহলে তো সবই চলে গেল। ওকে, এদের একটা স্ট্রাকচার আছে। HTML5 কে একটা স্ট্রাকচারে লিখতে হয়, এটাকে বলা হয় HTML5 এর স্ট্রাকচার। আপনি যে HTML5 এর যুগে আছেন এটা তাকে শেয়ার করতে হবে যে আমি HTML5 এ আছি, HTML5 এর একটা কোড আমি লিখতেছি, তাকে সেটা বলে দিতে হবে। আর আপনি যদি টাইম মেশিন দিয়ে 2000 সালে ফিরে যেতে পারেন তাহলে সেইখানে যে ভার্সন ছিল সেটা ইউজ করতে হবে। বুঝতে পারছে? ওকে, স্ট্রাকচারটা কি জিনিস? আপনি যে HTML5 এ আছেন এটা তাকে বুঝিয়ে দেওয়ার জন্য এখানে একটা কথা লিখতে হবে। কি লিখবো? এটার ভিতরে লিখবো ডক টাইপ। সকলগুলো এখানে বড় হাতের দিতে পারেন, ছোট হাতে দিতে পারেন, সমস্যা না। কি লিখবো? ডক টাইপ, এটা দিবেন HTML। এই কথাটা এখানে হবে একটা, বাংলায় কি বলে, আশ্চর্য চিহ্ন, তাই না? এটার অর্থ হইলো এটা থেকে ভার্সনটাকে মেনশন করে দেওয়া। এটার অর্থ হইলো যে আমি 2000 মানে HTML5 এর যুগে আছি। তুমি চিনো প্রোগ্রামকে, বললাম প্রোগ্রাম, আমি HTML5 এর যুগে আছি। ক্লিয়ার? এই কথাটা লিখতেই হবে। কি করতে হবে? লিখতেই হবে। ওকে, লিখলাম। এরপরে সাপোজ এখানে একটা পি ট্যাগ নিলাম আমি, এবার একটা পি ট্যাগ শুরু করলাম, এখানে একটা পি ট্যাগ শেষ করলাম, তাই কিনা? পি ট্যাগ শেষ। এইখানে কিছু, যে লরেম ইপসন মনে আছে একটা সাইট দেখাইছিলাম, একটু গুগলে যে লিখুন হচ্ছে লরেম ইপসন HTML, লরেম ইপসাম HTML, এটাকে বলা হয় লরেম ইপসাম HTML, মানে ওই যে লেখা ধরে নিয়ে আসার জন্য। এখান থেকে এই যে কিছু লেখা আমি কপি করে আমাদের এডিটরে এইটার ভিতরে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিচ্ছি পেস্ট করে দিলাম। আসতেছে তো নাকি? কিন্তু এখানে এখন রেড মার্ক নাই, আছে? রেড মার্ক কিন্তু নাই, রেড মার্কটা চলে গেল। কেন চলে গেল? এই ভার্সনটা যখন তাকে দেখাই দিলাম রেড মার্কটা চলে গেল। বুঝতে পারতেছি? কিন্তু স্ট্রাকচারটা কিন্তু লিখি নেই। স্ট্রাকচার, এদের যে একটা স্ট্রাকচার আছে সেটা কিন্তু লিখি নেই। শুধুমাত্র তাকে বললাম যে আমরা HTML5 এর যুগে আছি। ক্লিয়ার?
এবার লিখবে স্ট্রাকচারটা কিভাবে। স্ট্রাকচার লেখার জন্য প্রথমেই আপনাকে একটা ট্যাগ লিখতে হবে, নাম HTML। HTML শুরু করতে হবে, HTML কে যেটা শুরু আছে তার শেষ আছে, HTML কে শেষ করে দেন HTML। এটাকে নিচে নামাই দেন, মানে এই যে নিচে নামান কেন, কারণ এটার ভিতরে অন্য ট্যাগ লিখতে হবে। আপনার এটার ভিতরেই সকল ট্যাগ থাকবে, এটার ভিতরে আপনি যত ট্যাগ করবেন সেটা এটার ভিতরে। ডক টাইপ কিসের জন্য? ভার্সনকে দেখানোর জন্য, HTML5 আছে। আর HTML ট্যাগ, এই যে HTML কোড লেখার জন্য HTML শুরু করতে হবে, শেষ করতে হবে, বুঝতে পারতেছি। এরপরে আরো দুটা ট্যাগ লিখতে হবে। একটা হচ্ছে এখানে লিখতে হবে হেড, HEAD, হেড শুরু, হেডকে শেষ, যার শুরু আছে তার শেষ আছে। তারপরে কি করতে হবে? তারপর লিখতে হবে একটা বডি, বডি শুরু, বডি শুরু, তারপরে কি বডি শেষ। শেষ করতে হয় কি দিয়ে? স্ল্যাশ দিয়ে দিলাম। আচ্ছা, এই হেডের মধ্যে এটার ভিতরে আবার একটা কথা লিখতে হয়, টাইটেল। এটার ভিতর হবে টাইটেল। কোনটা কি জিনিস আমি দেখাই দিতেছি, পেইন্ট নেওয়ার কিছু নেই। টাইটেল শুরু করলাম, টাইটেল শেষ করলাম, শেষ। তারপরে এই যে বডি শুরু, বডি শেষ, এটাকে আপনি এখানে নামাই দিতে পারেন। আপনি এই পৃথিবীতে ওয়েব ডিজাইন যখন করবেন তখন যত প্রকার ট্যাগ লিখবেন, যত ট্যাগ, সকল কিছু হবে এই বডির ভিতরে। এখানে এই যে আমরা H1 নিছিলাম, H2 নিছিলাম কিনা, তারপর অনেক অনেক কিছু নিছিলাম, নেই, সকল কিছু হবে এই বোর্ডের। এই স্ট্রাকচার, এটা হচ্ছে তাদের স্ট্রাকচার। এটা আপনাকে লিখতেই হবে, এটা না লিখলে আপনার কোড ভ্যালিড হবে না, ক্লায়েন্ট নিবে না। এই কথাগুলো লিখে দিতে হবে। এখানে একটু ভালোভাবে বোঝার জন্য কোডটার দিকে তাকাই থাকেন, কোডটার দিকে ভালোভাবে তাকাই থাকেন যারা একদম নিউ, যে প্রথম দেখতেছেন এই স্ট্রাকচারটা। কোনো কোশ্চেন আছে নাকি দেখেন, কোশ্চেন কিন্তু আছে, দেখেন কি শুরু করছি সবার আগে, ডট টাইপ HTML, তারপরে কি দেখুন শুরু করছি HTML শুরু করছি, এই যে শেষ HTML শেষ। তার ভিতর আবার দুইটা ট্যাগ নিয়েছি, মেইন ট্যাগ, একটা হচ্ছে হেড, তারপর হচ্ছে বডি, আর এটা হচ্ছে টাইটেল। বুঝতে পারলাম? এটাকে, এই স্ট্রাকচারটা আপনাদের সহজে মনে থাকবে না, মনে রাখার একটা ওয়ে আছে। এটাকে তুলনা করবেন আপনি একটা মানুষের সাথে। মানুষ, এই HTML স্ট্রাকচারটা একটা মানুষ, মানুষের এটা হচ্ছে তার চুল, মানুষের মাথা চুল থাকে না, আর চুল শেষ হয়ে এখান থেকে শুরু করে HTML টা শুরু করে এটা পা থেকে এটা মাথা পর্যন্ত। হেড মানে কি? মানুষের মাথা আছে, এটা হচ্ছে মানুষের মাথা, আর এটা হচ্ছে বডি, বডি থেকে এই যে বডি, আর এটা হচ্ছে পা। একটা মানুষকে যদি কল্পনা করেন, এটা আপনার মাথায় চলে আসবে কি কি লিখতে হয়। একটা মানুষের যা কিছু আছে এই HTML সেটটার মধ্যে ওগুলো আছে। বুঝতে পারতেছি? এখন বললে আপনারা লিখতে পারবেন। HTML এটা হচ্ছে তার চুল, ডক টাইপ HTML হচ্ছে তার চুল, মাথা। এটা হচ্ছে এখান থেকে শুরু করে এটা পুরো মানুষটা, এটা হচ্ছে হেড, ওই যে মানুষের হেড থাকে এই বডির উপরেই কিন্তু আছে হেড, কিন্তু কখনো বডির নিচে হয় না। মানুষের মাথা কি বডির নিচের দিকে হয়? উপরের দিকে হয়, এখানেও কিন্তু হবে না। হেড হেডের জায়গাতে আছে উপরে, তার নিচে বডি। ক্লিয়ার? এই বডির ভিতরে সবসময় মনে রাখতে হবে, আমি যত কোডই লিখবো যদি একটা কোডে লিখতে হয় সকল কিছু হবে বডির ভিতরে। ক্লিয়ার? আচ্ছা, আমি সাপোজ এখন একটা ওয়েবসাইট ডিজাইন করব, প্রথমে কি লিখবো? HTML শুরু নাকি? গ্রেট। প্রথমে লিখতে হবে ডক টাইপ। এই ডক টাইপ কথাটা আপনি যে কোনো ভাবে লিখতে পারেন, মানে ছোট হাতের বড় হাতের কোনো ব্যাপার নাই, এটা ডক টাইপ HTML। এটা হ্যাঁ, এটা বড় হাতের লিখলে সমস্যা নেই। ওকে, দিলাম ডক টাইপ HTML। এরপরে কি করব? HTML শুরু, HTML ট্যাগটা শুরু, মানে যে HTML আমরা একটা ফরম্যাট তৈরি করব, HTML শেষ, HTML শেষ, তাই না? এটার ভিতরে এটাকে একটু নামাই দেন। আপনাদের কোশ্চেন করা উচিত ছিল, এই যে আমি যে দূরে চলে আসতেছি, এটা কিভাবে আসতেছি? জি আসেন, এটা কিভাবে? যারা জানেন তারা তো জানেন, এটা কি সবাই জানতেন যে ট্যাব দিয়ে এখানে গ্যাপ করা হয়? কেন কোশ্চেন করেননি? কোশ্চেন করতে হবে, এটা আপনারা যারা জানেন তারা তো জানেন, কিন্তু ন্যাচারালি মানে প্রথম আমাদের মাথায় থাকার কথা না যে আমি এখানে, এটা কিন্তু আমি স্পেস দিচ্ছি না, ট্যাব দিতেছি। স্পেস দিলে যে একটা ট্যাব হয়, এই চারটা স্পেসের মানে আটটা স্পেসের সমন্বয়ে একটা ট্যাব হয়। এই যে এইখানে দেখবেন ট্যাব দিলাম, কোথায় চলে আসছে? এইখানে আসছে না? এইখানে আসছে, এইখানে আসতে আপনাকে 8টা ট্যাব দিতে হবে, 1 2 3 4 5 6 7 8, 8টা স্পেসের তুলনায় একটা ট্যাব হয়। তো কখনোই এরকম যখন গ্যাপ করবে, মানে যখন নিচে নামাই দিবে ইন্টার, বা আপনার একটু গ্যাপ দরকার, তখন এই যেখানে একটার ভিতরে যখনই আরেকটা কোড লিখবেন তখনই ট্যাব দিয়ে নিতে হবে।
এটা কিন্তু আপনাদের ভুল করবেন, আমি একদম কনফার্ম, ভুলটা যেন না হয়। যখনই একটা ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ লিখতে হবে তখন অবশ্যই ট্যাব দিয়ে নিতে হবে, ট্যাব। এইভাবে কাজ করবে, কিন্তু ক্লায়েন্ট আপনার কাজটাকে অ্যাকসেপ্ট করবে না। এটা হলো কোডটাকে আপনাকে ক্লিন সুন্দর করে লিখতে হবে। বুঝতে পারতেছি যে এখানে আমি ট্যাবটা কেন প্রেস করছি? ঠিক এইটুকুর মধ্যে আমি এখানে 10টা কোশ্চেন তৈরি করতে পারবো। 10টা কোশ্চেন আপনাদের মাথায় এখন আসতেছে না, যাই হোক আনার দরকার নাই। কোশ্চেন করার ট্রাই করতে হবে, মানে ভালোভাবে বুঝতে হবে যে এটা কেন আসতেছে বিষয়টা। বুঝে করলে, একবার বুঝলে কখনোই মাথা থেকে যাবে না, আর না বুঝে শতবার করলেও কোনো লাভ নেই, আছে? আর মনে রাখতে হবে, বোঝার পাশাপাশি মনে রাখতে হবে। আচ্ছা, ট্যাব দিলাম, কেন ট্যাবটা দিলাম? কারণ HTML এর ভিতরে তো অন্য কোডগুলো আছে, এটা তো ভার্সন। তারপরে HTML এর ভিতরে তো বাকি সবকিছু লিখতে হবে। ওই যে মানুষ তৈরি করব, যেহেতু হেডটা এই HTML এর ভিতরে আছে, এই কারণে এখানে লিখবো হেড, HEAD, হেড শুরু, হেড শেষ, তাকে শেষও করে দিতে হবে, তাই না? HTML এর ভিতরে এটা আছে না, এই কারণে তাকে আমরা একটা ট্যাব দিয়ে নিছি। যখন এটার ভিতরে যখন আবার টাইটেলটা হবে, তখন আবার কি করতে হবে? আরেকটা ট্যাব, কি লিখবো? ট্যাব। এই ট্যাবটা অবশ্যই দিতে পারে, এটাকে বলা হয় ট্যাব মেইনটেইন করা। ট্যাব মেইনটেইন না করলে ক্লায়েন্ট, আপনি কষ্ট করে কাজ করে দিলে ক্লায়েন্ট সেটা নেবে না, আবার সবকিছু করতে হবে। টাইটেল শুরু করলাম, টাইটেল শেষ করলাম, এটার ভিতর শুধু এইটাই হবে। আচ্ছা, হেড মানুষের মাথা তৈরি করলাম, বডি তৈরি করতে হবে না? এটার নিচেই এখানে হবে ঠিক বডি। বডি শুরু করুন, বডি শুরু করলাম, নামাই দিতে হবে তো নাকি? এই জন্য আপনি যেখানে লিখবেন সেখানে শেষ করে পরে ইন্টার দিয়ে নামাই দিবেন, তাহলে ভুল হবে না, মানে ভুল হবে না। যখনই শুরু তখনই শেষ করে দিবেন, পরে আর যদি আপনি সব কোড লিখে পরে শেষ করতে চান, কোড ভুলে যাবেন, মনে থাকবে না শেষ করাটা। এই জন্য যেখানে শুরু করে লিখে নেবেন সেখানে শেষটাও করে দিবেন। শেষ করে দিই, এই যে শেষ করলাম, বডি শেষ। এবার তাকে নিচে নামাই দেন, ওই যে সুন্দরভাবে কোডগুলো গুছিয়ে গেছে লেখার জন্য। ক্লিয়ার? এটার ভিতরে এখন ওই যে আমরা পি ট্যাগ নিয়ে আসছিলাম, মনে আছে? আচ্ছা, আরেকটা পি ট্যাগ নিয়ে আসি। আবার এই ট্যাব দিতে 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 এত দূরে আনা যাবে না, মানে এক্স্যাক্টলি এটার ভিতরে, যেটার ভিতরে একটা করে ট্যাব হবে, যে যার ভিতরে যাবে একটা করে ট্যাব। ক্লিয়ার? আচ্ছা, এখানে এখন আবার পি ট্যাগটা শুরু করলাম, শেষ করলাম, পি শুরু, পি শেষ, পি শেষ। এখানে এখন ওই যে লরেম ইপসন, কিছু লরেম ইপসন ধরে নিয়ে আসেন, কপি করলাম। এবার আপনাকে আর লাল দাগ দেখাবে না, লাল দাগ তো এর আগেই দেখে নেই, তাই না? কিন্তু এটা হচ্ছে সেই স্ট্রাকচার। এই যে দেখেন এই কোডগুলো এখন আবার আপনারা করবেন কি, ট্যাগের এখানে ঠিকই ট্যাব দিবেন, কিন্তু লেখা যে আপনার বের হয়ে গেছে সেটা আর আপনারা নিয়ে আসবেন না, সরিয়ে নিয়ে আসবেন। এটাও সরিয়ে নিয়ে আসতে হবে, এই লেখাগুলো তো আবার এটার ভিতর আছে, তাই না? এই জন্য তাদেরকে সরাই নিয়ে আসেন, ট্যাব দিয়ে দিয়ে সরাই নিয়ে আসেন, সকলগুলা লেখা সরাই নিয়ে আসতে হবে। মানে এইটার যেটার ভিতরে থাকবে তাকে সেটার ভিতরে লিখতে হবে। কি হলো এটা? একবার ট্যাব দিলে যাবে সেটা। জি, কি বললেন? না, ট্যাব ছাড়া তাহলে আপনাকে তো এই যে স্পেস দিতে হবে। ট্যাব না দিলে তো আপনাকে কি দিতে হবে? স্পেস। কিন্তু স্পেস দিয়ে দিত কখনো এটা কোড ভ্যালিড কোড হইলো না, অনেকগুলো স্পেস ইউজ করতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, এইখানে দিলাম, এগুলা এইখানে ট্যাব প্রেসগুলো সবগুলো কেটে যাচ্ছে না? আচ্ছা, এটা একটা প্রবলেম, মাথায় রাখবেন যে এটা একটা প্রবলেম, কেটে যাচ্ছে সকল কিছু। আচ্ছা, এগুলো সবকিছু নিয়ে আসলাম, এটাকে বলা হয় ট্যাব মেইনটেইন। আমি কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আমি একটা কোড লিখলেও ট্যাবটাকে মেইনটেইন করে লিখি, এটা এখন থেকেই হ্যাবিটটা তৈরি করতে হবে। এই যে এটা সবগুলো চলে গেল। আচ্ছা, চলে যাবে, বিষয় আছে এখানে একটা, এখানে একটা ব্যাপার আছে। এখানে যখন ওই যে উপর থেকে সরাই নিয়ে আসছিলাম না, এই কারণে সবগুলো এই নোটপ্যাডটা একটু সমস্যা করে, আমরা এটা ইউজ করব না, একটু পর থেকে আমরা একটু ভালো নোটপ্যাড ইউজ করব। এই সমস্যাগুলো এটা নিয়ে যখন কাজ করতে শুরু করবেন, এই সমস্যাগুলো ফেস করবেন আপনারা, এগুলা বুঝতে পারতেছি? আচ্ছা, এবার থাক, সমস্যাটা ধরে রাখ। এখন দেখেন চলে আসছে না? এখন যদি আপনি কোডও চেক করেন আর কোনো কি রেড মার্ক দেখাবে না, দেখাবে? আচ্ছা, এইটাকে স্ট্রাকচারটা মনে থাকবে তো সবার নাকি? ওকে, এখন থেকে এই যে নোটপ্যাডটা আমরা ইউজ করব না, যেমন এই প্রবলেম হচ্ছে সেই প্রবলেম হচ্ছে, এর জন্য একটু ভালো কোডিং করার জন্য, যেহেতু আপনারা প্রফেশনাল কোডিং করেন, ভালো একটা আমাদের এডিটর লাগবে। এডিটর ছাড়া তো আর কোড করা যাবে না, যাবে? এই জন্য যত ভালো এডিটর হবে আপনার কাজ করা তত প্রেসার হবে। কে কে কোনটা ইউজ করেন বলেন তো, যারা কোড করতেন? সবাই নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট। ওকে, এরকম এই যে কথাগুলা শুনতেছেন, স্ট্রাকচার মনে থাকবে? স্ট্রাকচারটা কিভাবে?
ডক টাইপ HTML এর অর্থ হলো ভার্সন চিনিয়ে দেয়, তারপরে HTML শুরু HTML শেষ, এরপরে হেড শুরু হেড শেষ। ক্লিয়ার? আচ্ছা কেটে দিলাম। এই যে সুন্দরভাবে কোড করার জন্য মানে সারা পৃথিবীতে সুন্দর সুন্দর কিছু নোটপ্যাড, মানে নোটপ্যাড তো না আর কি, এডিটর পাওয়া যায়। এডিটর অনেক অনেক এডিটর, মানে প্রফেশনাল এডিটর। এই যেমন আমরা একটু প্রবলেম করলাম, ট্যাব দিলাম, অনেকগুলো তুলে যাচ্ছে না, সমস্যা করতেছে না, এই সমস্যাগুলো হবে না। ওটাকে ওয়ার্ড র‍্যাপ করতে হবে, ওটাকে বলা হয় র‍্যাপ, ওয়ার্ড র‍্যাপ করতে হবে, দেখাই দিব। আচ্ছা এখন দেখেন এরকম একটা আছে নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস। এটা কিন্তু এই নোটপ্যাডের মানে প্রিমিয়াম ভার্সন না, এই নোটপ্যাড কোম্পানিটাই আলাদা। তারপরে পাওয়া যায় আপনাকে সাবলাইম, সাবলাইম টেক্সট। তারপর পাওয়া যায় হচ্ছে অ্যাটম, তারপর ব্র্যাকেটস আছে, তারপরে ভিজুয়াল, ভিজুয়াল স্টুডিও, ভিএস কোড, ভিএস কোড, ঠিক আছে? এরকম আরো অনেক অনেক অনেকগুলো আছে। হ্যাঁ, ইটলিপ, আচ্ছা ড্রিম ওয়েভার আছে। ড্রিম ওয়েভার যদি কেউ ইউজ করে থাকেন আজকের পর থেকে সেটা ইউজ করা যাবে না, ওটা একটা বাজে বাজে একটা সফটওয়্যার। কারণ আপনি একটা কোড লিখতে গেলে সকল কিছু চলে আসে, এই জন্য তো শেখা হচ্ছে না। যদি সেখান থেকে সবকিছু চলে আসে শেখা কিন্তু হচ্ছে না। ক্লায়েন্টের যখন লাইভ কাজ করবেন তখন কিন্তু আপনাকে যে নোটপ্যাড কোনো প্যাডই ইউজ করা যাবে না, সেখানে ধরে ধরে একটা 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 করে কোড লিখতে হবে, একটা একটা করে কোড। সেখানে কি আপনি মানে আপনার ভিজে মানে ড্রিম ওয়েভার হেল্প করবে? ওইখানে তো ওইটা দিয়ে আর কোড করা যাবে না ক্লায়েন্টের কাজ করতে গেলে। অথবা কোন একজন আপনার ছোট ভাই বোন, যেহেতু আপনি ডেভেলপার হচ্ছেন, আমরা ধরেই রাখেন আপনাকে কোশ্চেন করবে যে আপু এটা কিভাবে করবো, ভাই এটা কিভাবে করবো, তখন আপনি বলবেন তাহলে ড্রিম ওয়েভার নিয়ে আসো, দেখাই দিচ্ছি। প্রফেশনাল মানের কোড করতে হবে। কোথায়? হ্যাঁ, ক্লায়েন্টের হচ্ছে যে ওগুলা একদম এইভাবে হবে না আর কি। এটা মাথায় রাখেন ওয়েবসাইটের, যেমন এই যে এইখানকার আপনি একটা কোনো কোড চেঞ্জ করতে চান, এটা ধরেন একটা ক্লায়েন্টের সাইট, তখন তো এখানে আপনি এখানে ডিএম ওয়েভার এডিট করা যাবে না, তখন আপনাকে ধরে ধরে একটা একটা করে কোড লিখে দিতে হবে। এই কারণে ডিএম ওয়েটা যেটা অটো সাজেস্ট করে এরকম টাইপের কোনো নোট মানে এডিটর ইউজ করা যাবে না। নিজে আগে ওটা ইউজ করা যাবে কখন? যখন আপনার শেখা কমপ্লিট, তখন আপনি পারতেছেন, বুঝতেছেন কোডটা, তখন। ক্লিয়ার? আচ্ছা আমরা ইউজ করব হচ্ছে সাবলাইম টেক্সট, এটা প্রফেশনাল সব ডেভেলপাররা এটা ইউজ করে বেশি। আপনারা যে কোনো একটাকে চুজ করতে পারেন, শুধুমাত্র ড্রিম ওয়েভার বাদ দিয়ে। সাবলাইম টেক্সট হ্যাঁ করতে পারেন, যার যেটা আগে থেকে যেটা ইউজ করেন, যেটা কমফোর্ট সেটাই। কিন্তু এটার ফিচারগুলো অনেক ভালো ভালো ফিচার, ফিচার তো শেষ নাই। একই ফোন মানে অ্যান্ড্রয়েড ফোন 5,000 টাকা পাওয়া যায়, 10,000ও লাগে, আবার 20,000, 25,000, 30,000 আছে, আছে না? ফোন তো একই স্কোয়ার। হ্যাঁ, যার যেটা ভালো লাগে সে, হ্যাঁ যার যেটা ভালো লাগে সে সেটাই ইউজ করবে। কিন্তু আমি পার্সোনাল ভাষা ইউজ করি সাবলাইম, এবং অন্যান্য মানে যাদের সাথে আমি দেখছি কথা বলে বেশিরভাগই প্রফেশনালরা সাবলাইম টেক্সটটা ইউজ করে, এটা একটু ভালো প্রিমিয়াম। কোনটা ইউজ করব? আমি এটা দেখাই দিতেছি, কোথায় পাবেন এটা, এখন পাবো কোথায়? একটু গুগল, ওই যে আমাদের মামা আছে, একটু গুগল করেন। এখানে যে সাবলাইম, সাবলাইম টেক্সট এখন চলে আসছে 3, এটা ভার্সন ছিল প্রথমে 1। এটাকে একটু আপনারা ডাউনলোড করে নেবেন, সকল কিছু অনেক কিছু লাগবে, সকল কিছু গুগল আছে, ডাউনলোড। এই সাইটটাতে আসবেন, যারা ভালো মানে এটা ইউজ করেন বা বিগিনার, তারা খুব ভালোভাবে খেয়াল করুন কোথায় আসছে। সাবলাইম লিখে আমি একটা গুগলের সার্চ করছি, করি নাই? যেটাই আপনার দরকার সেটাই আগে লিখুন, সাবলাইম টেক্সট। টেক্সট লিখতে গেলে গুগল আপনাকে আপনার মনের কথা বুঝে, সে যেখানে যতগুলো ভার্সন আছে দেখাই দিবেন। এইরকম একটা সাইটে চলে আসবে, sublimtext.com 3, এটাতে আসেন। আসার পর এই সাইটটাতে গেলাম, এখানে এই পুরো সাইটটা বিষয়গুলো পুরো পুরো দেখবেন, কারণ আপনারা ডেভেলপার হতেছেন, সকল কিছু জ্ঞান থাকতে হবে যে এই সাইটে তারা কি কি করতেছে, আপডেট করতেছে, এগুলো পড়তে হবে। এখানে ভার্সনগুলো দেখেন, এখানে একটা OS X, এটা একটা ইউজার কম্পিউটার, যেমন অপারেটিং সিস্টেম আছে, এটা একটা অপারেটিং সিস্টেম। তারপর আছে কি উইন্ডোজ, আরেকটা আছে এই দেখেন পোর্টেবল ভার্সন, একটা উইন্ডোজ 64 বিট পোর্টেবল ভার্সন। আপনাদের 64 বিট তো বুঝেন, সবার কম্পিউটার একটা বিট আছে যেটা হচ্ছে পারফরম্যান্সের উপর ভ্যারি করে, কারো থাকে 32, তারপর 64। যাদের 64 তারা এটা এই জায়গাতে একটা ক্লিক করুন। পোর্টেবল ভার্সনটা কিন্তু না, এটা হচ্ছে কি যে বারবার ইনস্টল দিতে হবে, মানে ক্লিক করলে ওপেন হবে, আর এটা হচ্ছে একবার ইনস্টল দিলে আর ইনস্টল দিতে হবে না। ক্লিক করবে কোথায়? উইন্ডোজ 64 বিট, এখানে ক্লিক করবে, এই যে ছোট্ট একটা সফটওয়্যার, এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। এখানে ছোট্ট একটা সফটওয়্যার ইনস্টল করতে পারেন নাকি সেটাও দেখে দিতে হবে। নেক্সট 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 ক্লিক, মানে ফিনিশ, তাই না? এটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, অথবা আপনারা ডাউনলোড করে নিন।
আচ্ছা এটাই এটা ইনস্টল দিলেই হবে, সমস্যা নেই। এটা আপনাদের যে ডিরেক্টরি আমি দিয়ে দিচ্ছি আপনাদের ইয়াতে, এখানে এই যেখানে দিয়ে দিলাম, এটাকে ডাবল ক্লিক করলে এটার উপরে এটা ইনস্টল হতে চাবে। কেউ কি আছেন যে সফটওয়্যার ইনস্টল করতে পারেন না পিসিতে? কমফোর্টলি কথা বলবেন, কারণ আপনাদেরকে শিখতে হবে। আছেন কেউ যে সফটওয়্যার ইনস্টল করতে পারেন, এরকম কেউ আছেন যে? হ্যাঁ আচ্ছা, এইখানে যে এটাতে আছে না, এটাকে একটু ডাবল ক্লিক করবেন। ডাউনলোড যে করলাম ফাইলটা আপনি যে কোনো একটা জায়গাতে রেখে ডাবল ক্লিক করলে যেখানে সে বলবে অ্যাডমিনিস্ট্রেটর ওপেন হবে। এই যে রানে দেওয়ার পরে আস্তে আস্তে নেক্সট এই যে ইয়েস করে দিবেন, ইয়েস করে দিয়ে নেক্সট ফিনিশ। এটা আমাদের ইনস্টল করা আছে দেখে আর করতেছি না, ক্লিয়ার? সবার শেষে যখন ফিনিশ আসবে তখন বসে থাকবেন, আস্তে আস্তে দেখবেন ফিনিশ কিন্তু আসবেই কোন একটা টাইমে, সেটা 10 বছর পরে হলেও ফিনিশ আসবে। 10 বছর পরেই আপনি তাহলে ফিনিশ করে দিবেন, ক্লিয়ার? আচ্ছা ওকে, এটা দিয়ে দিলাম। এরপর জি অফ করে দিব। হ্যাঁ আপনারা মেবি, আমি নিজেও মানে ঠান্ডা একদমই সহ্য করতে পারি না প্রচুর, আপনাদের জন্য আমি এসিটা অন করে দিয়েছিলাম যে সবাই আসছে তাই, তা আমার এসি না দিলেও সমস্যা নেই। ওকে আচ্ছা এখানে আসেন। এরপর আমরা কি করব, এটাকে যখন আপনারা এটা ইনস্টল করে ফেলবেন, ইনস্টল করলে যখন রাইট বাটন ক্লিক করবেন এটার উপরে ওপেন উইথ, এই যে এখানে একটা আমাদের চলে আসতেছে ওপেন উইথ সাবলাইম টেক্সট, এটা আপনাদের আসবে না, এটা একটা কনফিগার করতে হয়, যেটা এখনই দেখাবো না, যখন প্রয়োজন আপনাদের আমি মনে করবো এখন দরকার তখন দেখাবো কনফিগার। ওকে, এখানে ক্লিক করবেন, আপনার যেটা ভালো লাগে সেটাই আপনি আগে থেকে যেটা করেন। এই সাবলাইম টেক্সট 3 আসে না। সাবলাইম টেক্সট ইনস্টল করা না থাকলে তো আসবে না, ইনস্টল করা আছে এইখানে ঢুকলে শো করে। মানে এই রাইট বাটন ক্লিক করে এখানে আসতেছে না, তাই না? এখানে আপনাদের প্রথমেই আসবে না, এটা একটা কনফিগারের ব্যাপার, আমি পরে দেখাই দিব কিভাবে কনফিগার করতে হবে। আচ্ছা এখানে আপনারা যখন ইনস্টল করবেন আপনাদের থাকবে কোথায়, ওপেন উইথে গেলে তারপরে এখানে থাকবে। আর যদি কারো এখানেও যে দেখেন যে নাই পাচ্ছেন না খুঁজে, যেমন গতকালকে কে যেন পোস্ট করছিল যে নোটপ্যাড আসতেছিল না, ছিল না? পরে ঠিক করছেন, ঠিক হয়েছে? এইখানে আসতে হবে, মানে আপনাকে বের করে দিতে হবে। চয়েস অ্যানাদার অ্যাপ, যারা উইন্ডোজ 10 ইউজ করেন এটার ভিতরে যাবেন, এটার ভিতরে যে এখানে দেখবেন আছে নাকি, এখানে কিন্তু অবশ্যই থাকবে। এখানে গেলে তখন একবার তাকে সিলেক্ট করে দিলেই তারপরে রাইট বাটন ওপেন উইথে গেলে সে পাওয়া যাবে, তাকে পাওয়া যাবে। তখন এখানে গেলে এখানে কিন্তু পাওয়া যাবে না, ওপেন উইথে গেলে এই এটার মধ্যে চলে আসবে, ক্লিয়ার? আচ্ছা ভয়ের কিছু নাই। হ্যাঁ আপনারা নোটপ্যাড প্লাস প্লাস অথবা সাবলাইম টেক্সট যা যেটা ভালো লাগে সেটা ইউজ করবেন, ক্লিয়ার? আচ্ছা এটাকে এখন আমরা ওপেন করব কিসের মাধ্যমে? সাবলাইম টেক্সট 3 এর মাধ্যমে ওপেন করলাম, বুঝতে পারতেছি? আচ্ছা এখানে আসলাম, এগুলা সবকিছু কেটে দিই। এখানে এই যে দেখেন কোডগুলা বিভিন্ন কালার, ট্যাগের একটা কালার, তারপরে কি ক্লাসের একটা কালার, এগুলা কি জিনিস পরে দেখবো। তারপরে লেখার একটা কালার, অনেক সুন্দর না? একটু গর্জিয়াস, এর ফিচারও অনেক ভালো, বুঝতে পারতেছি? আচ্ছা এগুলো সবগুলো কেটে দিই, সবগুলো কেটে দিলাম, সবগুলো ক্লিন করলাম, আবার তাকে ওপেন করলাম সাবলাইম টেক্সট 3। ইভেন এটার হচ্ছে যে হ্যাঁ এটা যে আমরা একটু আগে যেটা কোডটা লিখলাম না, নোটপ্যাড দিয়ে, এটা কিন্তু সেই কোডটা। দেখেন আমরা এরকম কালার কি করছিলাম, কালার কিন্তু করে নিই। এটাই তো সেই ফিচার, এটা সাবলাইম টেক্সটের ফিচার, যে এটা অনেক সুন্দর। বিভিন্ন ভুল হলে তারা আপনাকে ভুলগুলো বলে দিবে, যেখানে ভুল করতেছো। হ্যাঁ যে কোনো কিছু করা যাবে। আপনার একটু এই যে মেনুতে যে এই যে এতে যাবেন, প্রিফারেন্সে যে যাবেন হচ্ছে যে থিম, কালার স্কিম, এখানে গেলেও হবে। এখান থেকে আপনার যেটা পছন্দ সেটা আপনি দিবেন। এটা আমার ভালো লাগে, এটা আমি তাই দিয়ে রাখছি, ক্লিয়ার? আচ্ছা বুঝতে পারতেছি কোথায় কোথায় পাওয়া যাবে। ওকে